নমস্কার বন্ধুরা, তো সবাইকে স্বাগত জানাচ্ছি এই এপিসোডে। আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব যে গঙ্গা দেবব্রতকে নিয়ে কোথায় গেলেন এবং মহারাজ শান্তনু কিভাবে তার যে পুত্র দেবব্রত তাকে পেলেন, এবং সবশেষে জানাবো দেবব্রত গঙ্গাপুত্র দেবব্রত কিভাবে শিষ্য হলেন। তো বন্ধুরা, শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং যারা নতুন আছেন তারা আমাদের এই ভিডিওগুলোকে নিত্য নৈমিত্তিক পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করছি। তো বন্ধুরা, আজকে যে বিষয়ে আলোচনা করব অর্থাৎ গঙ্গাপুত্র দেবব্রত পূর্বে কে ছিলেন, তার যে পূর্বের কাহিনী সেটাতে একটু সামান্য আলোকপাত করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। অর্থাৎ দেবব্রত কে ছিলেন, তার পূর্ব কথায় আমরা যেটা পাই সেটা হচ্ছে, আমরা যে পড়াশুনো করি সেখানে একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র, এইভাবে আটে গিয়ে আমরা কি পাই? অষ্টবসু। তো এই অষ্টবসু যারা স্বর্গে বিরাজমান, সেই অষ্টবসু তারা একদিন সস্ত্রী বনের মধ্যে ভ্রমণ করতে বেরিয়ে যান। এবারে কিছুক্ষণ ভ্রমণ করার পর একজন বসু অর্থাৎ অষ্টম বসু, যার নাম ছিল প্রভাস, তার স্ত্রী এই যে অষ্টবসুর প্রভাস আছে তাকেই বলেন যে জঙ্গলের মধ্যে একটা সুন্দর গাভী দেখতে পাওয়া গেছে। সেখানে তিনি একটা গাভী দেখতে পান। তো সেই গাভীটিকে নিয়ে আসতে বলেন, তার স্বামীর কাছে বলেন যে আমাকে সেই গাভীটি এনে দাও। এবারে অষ্টবসু এবারে দেখেন যে সেই গাভীটি হচ্ছে বৈশিষ্ট্য মুনির অতি প্রিয় একটি গাভী, নন্দিনী। তখন অষ্টবসু সবাই বলেন যে এই বৈশিষ্ট্য মুনির গাভী যে নন্দিনী, তাকে যদি নিয়ে আসতে যাই তাহলে আমাদের অপরাধ হতে পারে। তো কিন্তু ওই যে প্রভাসের স্ত্রী, তিনি কথাগুলো শোনেন না এবং অনবরত দাবি করতে থাকেন তার স্বামীর কাছে যে তাকে ওই গাভীটি এনে দিতে হবে। তখন বাধ্য হয়ে তিনি কি করেন? ওই গাভীটিকে চুরি করে নিয়ে আসেন, নিয়ে চলে যান স্বর্গে। এবারে মহামুনি বৈশিষ্ট্য, তিনি ত্রিকালজ্ঞ, তিনি গৃহে আসেন। গৃহে এসে দেখেন যে তার গাভীটি নেই। তখন যেহেতু তিনি ত্রিকালজ্ঞ, তিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবটাই জানেন। এবার তিনি একটু ধ্যান যোগে জানতে পারলেন যে তার যে গাভীটি আছে অর্থাৎ নন্দিনী গাভী, তাকে এই স্বর্গের অষ্টবসু চুরি করে নিয়ে গেছে। এবার তখন তিনি কি করেন, যে যখন পৃথিবীর সাধারণ মানুষের মতো স্বর্গের যারা অষ্টবসু একটা সাধারণ গাভী চুরি করে নিয়ে যায়, অর্থাৎ তাদের সেই স্বর্গে বসবাস করার মতো তাদের আর অধিকার নেই। তারা পৃথিবীর যেরকম মানুষ সেভাবে পৃথিবীতেই চলে আসা উচিত। এবারে যখন এই ব্যাপারটা অষ্টবসু জানতে পারলেন স্বর্গ থেকে, তখন তারা খুব দ্রুত সেই বৈশিষ্ট্য মুনির কাছে গিয়ে নতজানু হয়ে দাঁড়িয়ে বলেন যে হে মুনিবর, আমাদের এটা ভুল হয়েছে, অপরাধ হয়েছে, আপনি ক্ষমা করে দিন। কিন্তু এখন বৈশিষ্ট্য মুনি কি করবেন? এবার বৈশিষ্ট্য মুনি বললেন, আমি একবার যখন এটা অভিশাপ দিয়েই দিয়েছি তখন তো সেটাকে ফেরানো যাবে না, কিন্তু সেখান থেকে একটু এদিক ওদিক করা যাবে। কিভাবে? যে 7 জন বসু সেই গাভীটি চুরি অর্থাৎ স্বহস্তে চুরি করেননি, শুধুমাত্র অষ্টম বসুকে
সহায়তা করেছিলেন। অর্থাৎ একটা অপরাধ হচ্ছে, সেই অপরাধটাকে তারা মানা করতে পারেন নাই, মানে বোঝাতে পারেননি। সে কারণে এই 7 জন বসুকে তিনি বললেন কি, যে হ্যাঁ, তোমরা পৃথিবীতে মানুষ কুলে যাবে বটে, কিন্তু তোমাদের আয়ু হবে মাত্র 1 দিন। অর্থাৎ তোমরা মানব কুলে জন্মগ্রহণ করবে এবং তৎক্ষণাৎ মুক্তি পেয়ে আবার স্বর্গে বিরাজমান হবে। এবং যিনি 8ম বসু, তাকে কিন্তু এই মানুষের যে গৃহে বসবাস করতে হবে। এবারে এই 8ম বসু যারা আছেন তখন বললেন যে কিভাবে আমরা তাহলে মুক্তি পাবো, কিভাবে আমাদের মুক্তি পাওয়া সম্ভব। এবারে বশিষ্ঠ মুনি তাদেরকে বললেন যে হ্যাঁ, সেও একটা রাস্তা আছে। সে রাস্তাটা কি, যে আমি গঙ্গাকে একসময় অভিশাপ দিয়েছিলাম যে তুমি দেবী থেকে মানবী রূপে আসবে, এবং এর আগের যে এপিসোড আছে সেটাতে আপনাদেরকে আমি জানিয়ে দিয়েছিলাম যে মহারাজ শান্তনু যে মহাবিশ ছিলেন, সেখান থেকে গঙ্গাকে স্ত্রী রূপে লাভ করবেন। সেটা কার ছিল? ব্রহ্মার। ব্রহ্মার এটা অভিশাপ বলতে পারেন, আবার আশীর্বাদও বলতে পারেন। যাই হোক, ব্রহ্মার পরে শান্তনু কিন্তু গঙ্গাকে স্ত্রী হিসেবে, অর্থাৎ গঙ্গা মানবী হতে যাচ্ছেন। তো এই খবরটা যখন বশিষ্ঠ মুনির কাছে ছিল, তখন বশিষ্ঠ মুনি বললেন যে তোমরা সবাই মিলে গঙ্গার আরাধনা করো। গঙ্গা যদি তোমাদের আরাধনায় সন্তুষ্ট হয়ে যায়, তাহলে গঙ্গা যেহেতু মানবী হিসেবে আসতেছে, শান্তনুর স্ত্রী হিসেবে, অর্থাৎ তাদের কাছে সেই গঙ্গার গর্ভে তোমরা জন্মগ্রহণ করতে পারবে এবং সেখান থেকে তোমরা জন্ম হওয়া মাত্র মুক্তি লাভ করতে পারবে। এবারে অষ্টবসু তারা গঙ্গার ধ্যান করলেন এবং গঙ্গা এখানে ওদেরকে কথা দিলেন যে হ্যাঁ, ঠিক আছে, তোমাদের সকলকে আমি গর্ভে ধারণ করব। তো এইভাবে প্রথম 7 জন বসু আসলেন, গঙ্গার গর্ভে আসলো, এবং আসার সঙ্গে সঙ্গেই গঙ্গা কি করলেন, যখনই তাদের জন্ম হলো তখনই গিয়ে নদীর জলে ভাসিয়ে দিলেন, অর্থাৎ তাদের মুক্তি প্রদান করলেন। তো এইভাবে 7 জন বসুকে মুক্তি প্রদান করে দিয়েছেন। এবং 8ম বসু যে দেবব্রত, তাকে তো থাকতে হবে মানুষের গৃহেই দীর্ঘদিন যাবৎ। সেজন্য মহারাজ শান্তনু তো তখন গঙ্গা দেবীর কাছে চাইলেন, একটা পুত্র ভিক্ষা চাইলেন। তখন গঙ্গা দেবী তো তখন সঙ্গে সঙ্গে শান্তনুকে সেই পুত্রটা দেননি। কি করেছিলেন? সঙ্গে নিয়ে তিনি স্বর্গে গমন করেছিলেন। এবার স্বর্গে গমন করার পর গঙ্গা দেবী কি করেছেন, যেহেতু মহারাজ শান্তনুর উত্তর পুরুষ এরা, তাই তাদের বংশ পরম্পরা রক্ষার জন্য এই বাচ্চাটিকে কি করলেন, স্বর্গে নিয়ে গিয়ে নানান শিক্ষায় পারদর্শী করে তুললেন। যেমন ধরেন, রাজনীতির যে শিক্ষা, সেটা দেবগুরু বৃহস্পতির কাছ থেকে দিলেন। তারপরে বিভিন্ন জ্ঞানের শিক্ষা দৈত্যগুরু শুক্রাচার্যের কাছে পেলেন। নারায়ণ পরশুরাম রূপে যিনি তখন এসেছিলেন, সেই স্বয়ং পরশুরামের কাছে এই বাচ্চাটিকে, অর্থাৎ দেবব্রতকে অস্ত্র শিক্ষায় শিক্ষিত করলেন। অর্থাৎ গঙ্গা দেবী শান্তনুর পুত্রকে সুযোগ্য একজন বিশিষ্ট যোদ্ধা এবং সব দিক দিয়ে জ্ঞানে, রাজনীতিতে সব দিক দিয়ে পারদর্শী করলেন। পারদর্শী করে তিনি নিয়ে আসলেন এই মানব জগতে। তো একদিন শান্তনু মহারাজ যেহেতু স্ত্রী পুত্র সবাইকে হারিয়ে ফেলেছেন, তিনি অনেকটা পাগলের মতো হয়ে গেছেন। তার মানে রাজনীতিতে, দেশের প্রতি বা দেশের যে যারা আছেন তাদের প্রতি
কর্তব্যে অবহেলা করছেন এবং অর্ধ পাগলের মতো অবস্থা হয়ে তিনি নদীর তীরে তীরে, ওই গঙ্গা নদীর তীরে তীরে খুঁজে পাওয়ার জন্য, গঙ্গাকে বা তার পুত্রকে খুঁজে পাওয়ার জন্য তিনি পাগলের মতো ঘুরে বেড়ান। একদিন এইভাবে ঘুরতে ঘুরতে দেখতে পেলেন যে একটা ছেলে কি করছে, তার তীর ধনুক নিয়ে তার বানগুলো গঙ্গা নদীতে মারছে। এমন ভাবে বানগুলো মারছে যে এক একটা বান যাওয়ার ফলে নদীর যে গতিপথ, নদী তো সবসময় সচল থাকে নদীর জল, সেই গতিপথটাকে আটকে দিচ্ছেন তার তীরগুলো দিয়ে। তো জল যখন এভাবে আটকে দিচ্ছেন, দিতে 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 এবার মহারাজ শান্তনু তার পাশে গিয়ে দেখছেন যে বাচ্চাটা এতটাই যে ধনুর্বিদ্যায় পারদর্শী যে তার তীরের আঘাতে নদীর জল দাঁড়িয়ে যাচ্ছে। তখন ওখানে গিয়ে ওই বাচ্চাটিকে জিজ্ঞেস করলেন, তুমি কে? তখন বাচ্চাটি তৎক্ষণাৎ কিছু বললেন না। এবারে গঙ্গা দেবী দেখলেন যে না, এখন তো পিতা পুত্রের মধ্যে একটা পরিচয় করে দেওয়া, মিলন করে দেওয়ার একটা দরকার। তখন গঙ্গা দেবী তিনি স্বরূপ ধারণ করলেন, অর্থাৎ স্বরূপ তো নয়, সেটা মানবী রূপ। মানবী রূপ ধারণ করে মহারাজ শান্তনুকে বললেন যে হ্যাঁ মহারাজ শান্তনু, তোমার যে অষ্টম পুত্রটিকে আমি নিয়ে গেছিলাম, এই হচ্ছে তোমার সেই অষ্টম পুত্র দেবব্রত, তাকে আপনি গ্রহণ করুন। এবারে তো মহারাজ শান্তনুর আনন্দে হাত ধরে না পুত্রকে পেয়ে, এরকম তার মধ্যে একজন বীর পুত্র। তখন মহারাজ শান্তনু পুত্রকে জড়িয়ে ধরে, এবার গঙ্গা দেবী তো আর সেখানে ফেরার কোনো জায়গা নেই, কারণ গঙ্গা দেবী তো সাবমুক্তি হয়ে গেছে। এবার সেই পুত্রকে নিয়ে মহানন্দে মহারাজ শান্তনু তার রাজবাড়িতে ফিরে গেলেন। তো বন্ধুরা, আজকে জানালাম দেবব্রতের যে শিক্ষা এবং দেবব্রত পূর্বজন্মে কে ছিলেন এই ব্যাপারে আলোচনা করলাম। পরবর্তীতে আমরা আলোচনা করব যে এই দেবব্রত কিভাবে ভীষ্ম হলেন এবং কিভাবে সত্যবতী শান্তনুর সঙ্গে বিবাহ হলো। তো এই এপিসোডগুলি দেখার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।